মীনাক্ষী ম্যাজিক কাজ করছে জনগণের মধ্যে। বিধানসভা ভোটে কি মীনাক্ষী ফ্যাক্টর হয়ে উঠতে পারবে? আসলে আমরা যা দেখেছি যে আগেকার যেসব নেতৃত্ব ছিলেন, ইতিহাসে জ্যোতি বসু, হরকেষ্ট কণা, এসব মানুষ যারা ছিলেন অনেক সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তারা উঠে এসেছিলেন, একেবারে মানুষের হৃদয়স্থলে তারা স্থান করে নিয়েছিলেন আগেকার যে মানুষেরা। এখনকার যারা আছে মীনাক্ষী টেনাক্ষীর মতো মানুষ আমাদের সম্পদ, অনেকগুলো ছেলে মেয়ে নতুন নতুন এগিয়ে এসেছে, খুবই সম্পদ, কিন্তু একটা মুখ দিয়ে কিছু হবে না। আচ্ছা, সব থেকে দরকার হচ্ছে সাংগঠনিক কাঠামো। মীনাক্ষীরা প্রচুর মানুষকে টেনে এনে দু পাঁচ কথা বলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে চেতনা কিছুটা সঞ্চারিত করতে পারে। কারণ জনসভা হচ্ছে একটা পলিটিক্যাল ক্লাস, জনগণের পলিটিক্যাল ক্লাস। আমাদের যেমন চার দেওয়ালের মধ্যে পলিটিক্যাল ক্লাস হয়, তো জনসভার মধ্য দিয়ে মানুষ এক ধরনের চেতনা তার মধ্যে যোগ দেয়। এটা একটা ভূমিকা নিচ্ছে এই সমস্ত ছেলেমেয়েরা, অল্প বয়স্ক ছেলে মেয়ে, এদের আগ্রহ, এনার্জি, আত্মবিশ্বাস, সাহস সব আছে। এরা আগামী দিনে একটা ভালো পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করার ক্ষমতা রাখে। আচ্ছা, এখন এদের কাছে তো আমাদের দেশের বিগ মিডিয়া এদিকে তুলে ধরে না, ঠিকই। এদের জনসভা 5 বার করে দেখানো, লাইভ করা, এসব তো করে না। আমাদের দেশ অভিষেক ব্যানার্জি, যার কোনো রাজনৈতিক অতীত বলে কিছু নেই, একমাত্র মমতা ব্যানার্জির ভাইপো বলে তারও লাইভ টেলিকাস্ট দেখায়, কিন্তু এদের তো তা দেখায় না। তাই সব মানুষের কাছে পৌঁছলো তাদের খুব কঠিন। তবে এটা আমরা আশা করতেই পারি নতুন প্রজন্ম পশ্চিমবঙ্গের একটা বড় ফ্যাক্টর হবে ভবিষ্যতে, এবার কোনো সন্দেহ নেই। কালীগঞ্জের মঞ্চ থেকে মীনাক্ষী যে ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের এক বিশেষ নেতাকে, সেই আক্রমণের নিন্দা এবং সমর্থন আপনাদের দলের মধ্যে দেখা গেছে। আপনি এটাকে কীভাবে? আসলে আমি এটা মনে করি যে মীনাক্ষী যে জায়গায় পৌঁছে গেছে বর্তমানে, তার যে ওয়েট, মানুষের কাছে তার যে প্রত্যাশা, ওয়েট, সব কিছু মিলে যে পরিবেশটা তৈরি করেছে, সেখানে অনেক কথা আমাদের একটু ভাবনা চিন্তা করেই বলা উচিত, মেপে আমাদের কথাগুলো বলা উচিত। কিন্তু রাজনীতিতে এখন একটা কুকথা বলার রেওয়াজ কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে। কুকথা বলার রেওয়াজ তৈরি হয়েছে, এরা অনেকেই বলছে, নানা রকম সব বলে টলে, কিন্তু আমরা যে পার্টিটা করি, আমাদের প্রতি মানুষ যেভাবে দেখে, আসলে কি জানেন, একটা কালো জামাতে কেউ যদি দোয়াতের কালিটা ছুঁড়ে ফেলে দেয়, তাহলে জনগণ কেউ দেখতে পায় না যে কালি ফেলেছে কালো জামার উপরে। কিন্তু কমিউনিস্ট পার্টির লোকেরা যারা সব সাদা জামা পরে রাজনীতি করে, তাদের একটু পেনের কালি, সামান্য একটু পেনের কালি গায়ে ছিটিয়ে দিলেই দগদগে ঘায়ের মতো সামনে চলে আসে। এটা যদি আমরা আরও 5টা দলের সঙ্গে নিজেদের তুলনা করি, সেটা সবসময় ঠিক না। আচ্ছা আচ্ছা, এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার এই যে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তো বাম এবং কংগ্রেসকে একই পতাকা তলায় আসতে বলছেন, মহাজোট গড়ার ডাক বলছেন। তাহলে কি তৃণমূলকে উচ্ছেদ করার জন্য এইটাই একমাত্র লাইন? আসলে তৃণমূলকে উচ্ছেদ করতে ওনারা চান না। আচ্ছা, ওনারা জনগণকে একটু বিভ্রান্ত করার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে এইসব লোকেরা যেসব কথাবার্তাগুলো বলছেন, আজকে গোটা ভারতবর্ষের যদি গোটা পলিটিক্সটাকে দেখা হয়, আর্থিক নীতি থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে, সব ক্ষেত্রেই তো একটা বিপর্যয় নেমে এসেছে গোটা ভারতবর্ষে। আজকে ট্রাম্প যেভাবে হুঙ্কার দিচ্ছে প্রতিদিন শুল্ক নীতির সম্পর্কে, এই ভারতবর্ষ তো শেষ হয়ে যাবে যে অবস্থা চলছে মোদির রাজত্বে। আমরা এটা বুঝি একটা ফ্যাসিস্ট দল বিজেপি, তারা এই কথাগুলো বলছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আর তৃণমূলের অত্যাচারটা তো খুব স্পষ্ট মানুষের কাছে। এই অত্যাচারের বিরুদ্ধে কিছু মানুষকে
তাদের পাশে পাওয়ার একটা চেষ্টা, আচ্ছা, যেটা আগেও করেছে, এখনও করছে, এটা কোনো নতুন কোনো তাদের ব্যাপার না। কিন্তু মানুষ এই ব্যাপারে বিজেপি টিএমসির সেটিংটা এখন স্পষ্ট হয়ে গেছে। তাদের সেটিং, কেন অবহার বিচার হলো না, কেন সিবিআই একই কথা বলল সিআইডি, কেন আজকে এত দুর্নীতি করার পরও আজকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। আজকে লক্ষ লক্ষ ছেলে রাস্তায় কাঁদছে, হাওয়া করে কাঁদছে, এসএসসি উঠে গেল, সব বিষয় তো মানুষের কাছে স্পষ্ট। সেজন্য এই ধরনের কথা বলে আর মানুষকে আজকে আর বোকা বানানো সম্ভব না। জ্যোতি বসুর জন্মদিনে দেখা গেল হঠাৎ বিজেপি থেকে তৃণমূল মানে তারা হঠাৎ শুভেচ্ছা পোস্টে সব ভরিয়ে দিলেন। তো বিধানসভা ভোটের অঙ্কে কি এখন দরকার হচ্ছে জ্যোতিবাবুকে এদের? আসলে কি জানেন, জ্যোতিবাবু ওরা যে অগ্রাহ্য করেছে জ্যোতিবাবুকে, মমতা ব্যানার্জি দিনের পর দিন অগ্রাহ্য করেছে। রাজারহাট নাম পরিবর্তন করেছিল, সব করে দিল, উল্টে দিল। জ্যোতি বসুর যে ভূমিকা গোটা পশ্চিমবঙ্গে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে, জ্যোতিবাবু একটা মানুষের কাছে প্রতিদিন খুব শ্রদ্ধার জায়গা দাঁড়িয়ে আছেন, ব্যাপক মানুষের কাছে। বিধান রায়, জ্যোতি বসু, এদের কথাগুলো সত্য সেইভাবে উচ্চারিত হয়। সেখানে কেউ যদি মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করতে যায়, তার থেকে বড় যন্ত্রণার আর কিছু হয় না। সেখানে জ্যোতিবাবুর প্রতি শ্রদ্ধা পান যেমন সাধারণ মানুষের পান। আজকে তাদের মনে হয়েছে একটু শ্রদ্ধাঞ্জলি জানানো, কারণ ওদেরও তো আস্তে আস্তে মরণকাল হয়ে আসছে। অতএব মরণকালে একটু হরিয়াম করার একটা ইচ্ছা হচ্ছে হয়তো। আচ্ছা, এই যে বিজেপি বলছে বামেরা শূন্য, তাহলে তাদের মানে ডাক দিতে হচ্ছে কেন বামেদের, আমাদের সঙ্গে আসুন? বুদ্ধদেব ভট্টাচার্য 236টা পেয়েছি আমরা, এটা বিধানসভায় বলেছিলেন, এবং আঙুল তুলে টিএমসিকে বলেছিলেন আমরা 236। এই কথা বলার জন্যে গোটা পশ্চিমবঙ্গে হই হই পড়ে গেছিল, আলোড়ন পড়ে গেছিল। এটা দাম্ভিকতা। আজকে দাম্ভিকভাবে যে কথাটা টিএমসি বা বিজেপিরা বলে, তোমরা শূন্য, আমরা এত পেয়েছি, আজকে মানুষ যদি সেদিনকার মতো দাম্ভিকতার প্রশ্নে যদি রিয়াক্ট করে থাকে, আজকে মানুষ রিয়াক্ট করবে না কেন? একটা সময় তো মমতা ব্যানার্জিও গোটা পশ্চিমবঙ্গে একটা মাত্র আসনে জিতেছিলেন লোকসভায়। আমরা তো বলিনি তুমি এক, এই দাম্ভিকতা আমরা প্রকাশ করিনি। তাই আজকে শূন্য আছি, কালকে 150-200 হয়ে যেতে পারে। কখন যে উল্লম্ফন গতিতে একটা পরিবর্তন হবে জাম্পিং স্টেজে, আমি আপনি কেউ বলতে পারবো না। সবটাই নির্ভর করে জনগণের উপরে। মানুষ যদি মনে মনে ঠিক করে এই সরকারকে পাল্টাবই, মমতা ব্যানার্জির আর কোনো ক্ষমতা থাকবে না, সরকারে থাকবে। দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা বিজেপিকে। শ্রমিককে ধরে তিনি লড়াইয়ে ফিরতে চাইছেন, নাকি দিলীপকে ধরে সভাপতি শ্রমিক ভোটের সমুদ্র পার হতে চাইছেন? কি মনে হচ্ছে? আসলে এদের ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারি না। যা হয় বুঝলেন তো, এদের যে কি হয় বিজেপি পশ্চিমবঙ্গের পলিটিক্সে। একসময় শ্রমিক ভট্টাচার্য কোণঠাসা হয়ে পড়েছিলেন, একসময় একজন এলেন সামনে, আবার শ্রমিকবাবু এগিয়ে এলেন, আবার দিলীপ ঘোষ কোণঠাসা হলেন। ওদের আরএসএস গোটা দলটাকে চালায়। আরএসএস সিদ্ধান্ত করে কি করবে না করবে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের মন্তব্য করে কি লাভ? আরএসএসের ব্যাপার। আচ্ছা, এই যে দুর্নীতি বিতর্ক সহ নানা অভিযোগে ডুবে রয়েছে তৃণমূল, তা সত্ত্বেও ক্ষমতায় আছে কি করে এতদিন ধরে? আসলে কি জানেন, এই দুর্নীতির এই যে পাটটা পশ্চিমবঙ্গে বর্তমানে একবারে মাকড়সার জালের মতো দুর্নীতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। কেউ ছোট ছোট তরকারিওয়ালার কাছ থেকে বাজারে 5 টাকা 10 টাকা তোলা তোলে, সেও তৃণমূলের ক্যাডার। কেউ বাড়ি খাতে তোলা তোলে লক্ষ লক্ষ টাকা, সেও তৃণমূলের ক্যাডার। সবাইকে দুর্নীতিগ্রস্ত করে তোলাবাজ তৈরি করেছে মমতা ব্যানার্জি, একটা চেন এটা পশ্চিমবঙ্গে।
তাই আপনি যখনই লড়াই করতে যাবেন সমস্ত দুর্নীতিবাজরা এক হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আচ্ছা। তারপরে শিক্ষা দীক্ষা নেই, প্রচণ্ড মদ মাতাল, গ্রামে গঞ্জে এখন মদ, মানে আপনি সন্ধ্যে 6টা 6:30 পর কারোর সঙ্গে মুখ দিয়ে কথা বলতে পারবেন না। বাচ্চা বাচ্চা ছেলেরা সব মদ খাচ্ছে, চোখের সামনে দেখছি, থামসাপের বোতলে মদ খাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা। এই যে সব নানা রকম ঘটনাগুলো ঘটছে, একটা জায়গায় যদি শিক্ষার সংস্কৃতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে তো সব থেকে লাভবান হয় শাসক শ্রেণী। সেই সত্যজিৎ রায়ের সেই বই ছিল না, যে যত পড়ে সে তত জানে, সে তত রাজাকে কম মানে। তাই পড়াশোনা তুলে দাও, জ্ঞান গর্বের চর্চা তুলে দাও, তাহলে রাজাকে মানার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। সেই রাজনীতিতে চলছে এখন পশ্চিমবঙ্গ। যদি বাবা মায়ের একটু প্রত্যেকের সম্বিত ফেরে, মেয়ের নিরাপত্তা, ছেলের লেখাপড়া, জীবনের সব কিছুর ক্ষেত্রে মমতা ব্যানার্জি পারবে না, একমাত্র বামপন্থীরাই পারে। তারাই 34টা বছর এই প্রশ্নগুলো সামনে আনতে কখনো দেয়নি। তাহলে এই সরকার থাকতে পারবে, সরকারের পতন ঘটবে, মানুষ এটা ভাবতে হবে।